বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা চলছে বলছে জাতীয় নাগরিক কমিটি, নতুন দলের সঙ্গে একাত্ম সাবেক সেনা কর্মকর্তারা। সরকারের প্রধান কাজ স্বচ্ছ নির্বাচন দেয়া বললেন তারেক রহমান, নেতাকর্মীদের অনৈতিক কাজে ব্যবস্থা নিচ্ছে বিএনপি। টাঙ্গাইলে বাসে ধর্ষণ হয়নি বলছে পুলিশ, 2 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি। খিলগাঁও গ্যারেজ পট্টির আগুন নিয়ে সন্দেহ, আনুমানিক 50 কোটি টাকার ক্ষতি বলছেন মালিকরা। কাটেনি বোতলজাত সয়াবিনের সংকট, ইচ্ছে মতো দামে বিক্রি হচ্ছে খোলা তেল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও থাকছে, হকারদের দাপটে হারিয়েছে রাজধানীর ফুটপাত, স্থায়ী দোকানিরাও নিচ্ছে দখল, ভোগান্তিতে সাধারণ পথচারী। এ মাসেই আসছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধীদের নতুন দল। আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলের সাথে একাত্মতা পোষণ করেছেন সশস্ত্র বাহিনীর সাবেক কর্তারা। সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান তারা। নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা চলছে, কোনো বিদেশি শক্তির চাপ সহ্য করা হবে না। মফিউর রহমানের রিপোর্ট। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ। এই সময় সাবেক সেনা সদস্যরা বলেন, দেশ গড়ার জন্য তারা আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলের সাথে রয়েছেন। ভালো রাজনীতি করতে হবে, কারণ সবসময় মনে রাখতে হবে, খারাপটাকে বিট করতে গেলে ভালোটা দিয়েই করতে হবে, এবং গণতন্ত্রকে গণতন্ত্র দিয়েই কিন্তু কাউন্টার করতে হবে। জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে তরুণদের নেতৃত্বে খুব শীঘ্রই একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। উক্ত রাজনৈতিক দলকে আমরা প্রাক্তন সামরিক বাহিনীর সদস্যগণ সমর্থন করছি এবং একাত্মতা পোষণ করছি। এই সময় তারা সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের কথাও বলেন। এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্র জনতার পাশে থেকে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে এবং দেশ গড়ার অঙ্গীকার করে আমরা আগামী দিনে আপনাদের সাথে থাকব। জাগরণ দরকার, পরবর্তী সরকার গঠন অবশ্যই আমাদের করতে হবে এবং তারপরে আমরা সুন্দর প্ল্যান করে দেশটাকে অগ্রগতির দিকে নিয়ে যাব। এখনও বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা চলছে জানিয়ে নাগরিক কমিটির সদস্যরা বলেন, গণতান্ত্রিক ধারায় উত্তরণে কোনো বিদেশি শক্তির চাপ সহ্য করা হবে না। আমরা ডেমোক্রেটিক প্রসেসের দিকে অগ্রগামী হচ্ছি। যদি আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে বাধাগ্রস্ত করা হয়, এটা কোনো রাজনৈতিক দল হোক বা বিদেশি শক্তি হোক, আমরা আমাদের রেভলিউশনারির দিকে আগাতে বাধ্য হব। সাবেক সেনা সদস্যদের উদ্দেশ্যে নাগরিক কমিটির সদস্যরা বলেন, ওয়ার্ড থেকে শুরু করে সংসদ পর্যন্ত সমস্ত স্তরে তারা যেন রাজনীতিতে সম্পৃক্ত হন। আমাদের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা যদি আমাদের সাথে দাঁড়ায়, তাহলে সে অভেদ্য দেয়াল আগামীর বাংলাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে অভেদ্য দুর্গে পরিণত হবে। নতুন গঠিত হওয়া এই দলে কোনো পরিবারতন্ত্র থাকবে না বলেও জানান নাগরিক কমিটির সদস্যরা। আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে কোনো পরিবারতন্ত্র থাকবে না। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপ শক্তিশালী করতে মার্কিন সরকার যে অনুদান দিয়েছে, সেটির মধ্যে $2.29 লাখ কেউ নাম শোনেনি এমন একটি প্রতিষ্ঠানের হাতে গিয়ে পড়ার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শুক্রবার ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে $2.90 লাখ দেওয়া হয়। এটা এমন এক প্রতিষ্ঠান পেয়েছে যার নাম আগে কেউ শোনেনি। তার ভাষ্য, আমার মনে হয় তারা এখন খুবই খুশি, খুবই ধনী। কোনো ব্যবসায়িক সাময়িকী প্রচ্ছদে শিগগিরই তাদের ছবি ছাপা হবে প্রতারণায় সেরা হওয়ার জন্য। $29 million to strengthen the political landscape in Bangladesh went to a firm that nobody ever heard of. Got $29 million. They got a check. Can you imagine? You have a little firm, you get
10,000 here, 10,000 there. And then we get 29 million from the United States government. There are 2 people working in that firm. 2 people. I think they're very happy. They're very rich. They'll be on the cover of a very good business magazine pretty soon for being great scammers. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী স্বচ্ছ নির্বাচন দেয়া। বলেছেন, বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যশোর কেন্দ্রীয় ঈদগাহে বিএনপির যশোর জেলা সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান। যশোর প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোর কেন্দ্রীয় ঈদগাহে বিএনপির যশোর জেলা সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান। প্রথম অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন দেওয়া জরুরি। এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে। আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবে। তারেক রহমান বলেন, জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। বিএনপি একমাত্র দল যেটি নিজ দলের দোষী নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। বিএনপি একমাত্র দল যারা কোনো ডিনাইলে থাকে না, অর্থাৎ আমাদের ভিতরে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এই উদাহরণ একমাত্র বিএনপি দেখেছে। তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে পুনর্গঠন করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। অধিবেশনে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপির যে নেতাকর্মীরা প্রাণ দিয়েছেন তাদের পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা তুলে দেয়া হয়। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পরিবর্তিত প্রেক্ষাপটে বাসযোগ্য দেশ করতে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে ছিল জুলাই আন্দোলন। মাহিলা ইসলামের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21 পদক প্রাপ্তি উপলক্ষে আলোচনা সভা। সভায় দেশের রাজনৈতিক ও নানা প্রেক্ষাপটে সাংবাদিক মাহফুজুল্লাহর বর্ণাঢ্য অবদান তুলে ধরেন বক্তারা। কোল্ড ওয়ারটা ওনাকে শেপ করেছে, সেখান থেকে উনি বেরিয়ে এসে বাংলাদেশের পলিটিক্সকে উনি নির্মোহভাবে বিশ্লেষণ করেছেন। মাহফুজুল্লাহ লড়াই করেছে, সে স্বপ্ন মাহফুজুল্লাহ দেখে যেতে পারেন নাই। আমরা আশাহত না, আশা করি একদিন এই স্বপ্ন পূরণ করতে পারবো। একজন গ্রহণযোগ্য মানুষ যখন একটা আন্দোলনকে সমর্থন দিয়েছে তখন মনে হয়েছে এটা বিরাট পাওনা। এ সময় বিএনপি মহাসচিব বলেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক স্বার্থে ইতিহাসে বিকৃত করা হয়েছে। পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে পালিয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দিতে পারি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী অটোরিকশা শ্রমিক দলের সভায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রাজপথে যত্রতত্র সিএনজি পার্টি করতে পারবে, এটা যুক্তিযুক্ত নয়। এতে যে শুধু আপনাদের ক্ষতি হচ্ছে তা না, এতে করে রাস্তায় যারা লক্ষ লক্ষ মানুষ গাড়ি যারা চলাচল করে এটা একটা সমস্যার সৃষ্টি করে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াতকে সরাসরিভাবে ও আক্ষরিক অর্থে এদেশের 3 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে। দলের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে এই 3 কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। দীর্ঘ 28 বছর পর লক্ষ্মীপুরের এই জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। জনসভায় দেশে এখনও চাঁদাবাজি চলছে মন্তব্য করে তা বন্ধের তাগিদ দেন জামায়াত আমির।
জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। দুঃখে দুঃখে জীবনের সাথে তিনি লড়াই করছেন। এই সময়টা প্রিয়তমা সহধর্মিণীকে তিনি হারিয়েছেন। এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। সেই মানুষটার উপরে আর জুলুম করবেন না, দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। যদি মুক্তি না দেন, বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরিভাবে আক্ষরিক করতে এই দেশের 3 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই 3 কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ব ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। এতে দুপক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। উপজেলার ঠাকুরভোগ গ্রামের 6 হাল মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইউনিয়ন বিএনপি সভাপতি নূর মিয়ার সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সুফি মিয়ার। গেল শুক্রবার এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ঘিরে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ জানায়, কোনো পক্ষ অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। সুন্দর একটি নির্বাচনের জন্য নিজের জমির মতো নিজের ভোটটাও পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। কক্সবাজারের কুতুবদিয়ায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, এমন ভোট করতে চাই যাতে মানুষ ঈদের মতো আনন্দ উদযাপন করতে পারে। আমি দেশবাসীকে সাথে নিয়ে একটা আন্দোলন সৃষ্টি করতে চাই, যে ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আপনি নিজের জমিটা যেমন পাহারা দেন, নিজের ভোটটাও পাহারা দিবেন। কেন্দ্রে দরকার হলে সবাইকে পাহারা দিতে হবে, যাতে সুন্দর করে নির্বাচন হয়। আমরা ঈদের আনন্দের মতো একটা ভোট উৎসব করতে চাই। টাঙ্গাইলে বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি, তবে ডাকাতির সময় 2-3 জন নারীর শ্লীলতাহানির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঘটনায় গ্রেফতার 3 জনের মধ্যে 2 জন আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। গ্রেফতার অপরজনকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। দায়িত্ব অবহেলার দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে টাঙ্গাইলের মির্জাপুর থানার ডিউটি অফিসার সহকারী সাব ইন্সপেক্টরকে। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় গ্রেফতার 3 ডাকাত মানিকগঞ্জের মুহিত, শরীয়তপুরের সবুজ ও সাভারের গেন্ডা গ্রামের শরীফকে। তাদের মধ্যে সবুজ ও শরীফ আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিচারক অপর আসামি মুহিতের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, যাত্রীবেশে বাসে ওঠে ডাকাতি ও 2 থেকে 3 নারীর শ্লীলতাহানির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। তাদের সাথে হয়তো টাচে গিয়েছে এবং একটা পর্যায়ে হয়তো তাদের সাথে গিয়ে এই কাজগুলো করতে হয়েছে, সেটুকু আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে। ডাকাতির ঘটনায় মামলা হওয়ার 24 ঘন্টার মধ্যেই সাভারের গেন্ডা থেকে এই 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে 3টি মোবাইল সেট, ছুরি ও নগদ 29,000 টাকা উদ্ধার করা হয়। যাত্রীবেশে ডাকাত দলটি তাদের যাত্রী যারা ছিল এখানে, তাদের কিছু লুণ্ঠন মোবাইল, টাকা, এই ঘটনায় তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে। শুক্রবার রাতে ঢাকা রাজশাহী সড়কের ইউনিক রুট রয়্যালসের আমরি ট্রাভেলসের বাসে ডাকাতি হয়। এ ঘটনায় 8 থেকে 9 জনকে আসামি করে মামলা করেন নাটোরের বড়াই গ্রামের উমর আলী। মিয়া মানুষের কাছ থেকে টাকা পয়সা গহনা মোহনা সব নিয়ে নিছে, যার কাছে যা ছিল। ড্রাইভারকে আমরা বললাম, ভাই গাড়ি নিয়ে উঠছলেন, কয় ভাই আমরা যেতে পারবো না, তেল নাই। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে আতিকুজ্জামান নামে এক সহকারী সাব ইন্সপেক্টরকে সাময়িক বরখাস্ত করা হয়। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজধানীতে থামানো যাচ্ছে না অপরাধীদের দৌরাত্ম্য। প্রায় প্রতিদিনই নগরীর কোথাও না কোথাও ঘটছে চুরি, ডাকাতি, ছিনতাই। এবার মিরপুরে এক রাতে 6 দোকান ও বাসায় ডাকাতি হয়েছে। লুটপাট করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের টাকা পয়সা ও মালামাল। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। মাহতাব মিনহাজের প্রতিবেদন। বৃহস্পতিবার ভোর 4টা 20 মিনিট
সিসি ফুটেজে দেখা যায় মিরপুর 10-এর এ ব্লকে মামুনি স্টোরের সামনে প্রাইভেট কার থেকে নামে 3 ব্যক্তি। এরপর শুরু হয় দোকানের তালা কাটা। দ্রুত তালা কাটা শেষে সটকে পড়ে দোকানের সামনে থেকে। তবে কয়েক মিনিট পর আবার একই গাড়িতে ওই দোকানের সামনে আসে তারা। এরপর শাটার খুলে টাকাসহ অনেক মালপত্র বের করে তোলা হয় প্রাইভেট কারে। একই কৌশলে কাছাকাছি 3টি দোকানে ডাকাতি করে এই চক্র। ভোর 5টা পর্যন্ত চলে তাদের লুটপাট। এছাড়া ওই এলাকার আরও 2টি বাসায় একই সময়ে ডাকাতি হয়। ডাকাতির সময় তাদের হাতে ছিল ধারালো অস্ত্র। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর খিলগাঁওয়ে গ্যারেজ পট্টির আগুন নিয়ে জনমনে দেখা দিয়েছে সন্দেহ। পিকনিকের জন্য গ্যারেজ মালিক শ্রমিকরা না থাকায় দানা বেঁধেছে সন্দেহের ডালপালা। ফায়ার সার্ভিসের দুর্বলতা সহ পুলিশের অসহযোগিতার কথাও বলছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে আগুনে প্রায় 50 কোটি টাকার ক্ষতির কথা জানান গ্যারেজ মালিকরা। সরেজমিন ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ, ক্যামেরায় ছিলেন ওয়াসিম খান। শুক্রবার আনুমানিক রাত 8টার দিকে এখান থেকে আগুনের শুরু হয়। কেমিক্যাল সহ দাহ্য পদার্থ থাকায় কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গ্যারেজের চারপাশে। আগুনে ছাই হয়ে যায় 2টি সমিল সহ 15টি গ্যারেজ, পুড়ে যায় 10টি গাড়িও। গ্যারেজ মালিকদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন গাড়ির মালিকরাও। বলছেন সব মিলিয়ে ক্ষতি হয়েছে 50 কোটি টাকারও বেশি। এটা 50 বছরে করতে পারবো কিনা জানি, আমরা এখানে 22 বছর ধরে আসছি। আমার মানে 1 কোটি টাকার উপরে খালি গাড়ি আমার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ফায়ার সার্ভিসের দুর্বলতা আর পুলিশ প্রশাসনের অসহযোগিতার কারণেই অগ্নিকাণ্ড এতটা ভয়াবহ রূপ নেয়। পাইপ ঠিক করে লাগাইছে, পরে পানি হয়েছে শর্ট, এর ভিতরে আগুন ছড়াই গেছে। আগুন আরো এদিকে বাড়তেছে, ফায়ার সার্ভিসের আর কোনো খবর নাই। পানি নাই, মাথা বাইরে ভেঙে লেতেছে, পানি নেই। থানার পাশে প্রশাসন যদি এগিয়ে আসতো তাহলে আমার রাস্তা পরিষ্কার করে, যেখানে মানুষের জঞ্জাট সেখানে রাস্তা পরিষ্কার করে সাথে সাথে ফায়ার সার্ভিস কল করতো। গ্যারেজগুলোতে কাজ করতেন 1.5 শতাধিক কর্মী। তবে বার্ষিক পিকনিক থাকায় এদিন ছুটিতে ছিলেন তারা। সবার অনুপস্থিতিতে এমন অগ্নিকাণ্ডকে সন্দেহের চোখে দেখছেন গ্যারেজ মালিকরা। আপনারা বুঝেন যে কোনাতে আগুন লাগছে, ওই কোনার থেকে এইভাবে রাউন্ড হইলো কিভাবে? যে পরিস্থিতিতে আগুনটা মানে রানিং ভাবে আসছে, ওই ক্ষেত্রে হয়তো দেখা যায় মানে কিছু না একটু সন্দেহের ভিত্তি আইসা যায়। আমাদের ওয়ার্কশপ মালিক একটাও ছিল না এই জায়গায়। বিষয়টি নিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি। মালিক পক্ষের সন্দেহ, প্রশাসনের অসহযোগিতা এবং ফায়ার সার্ভিসের দুর্বলতা সহ এই অগ্নিকাণ্ড নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের প্রশ্ন। হয়তো সঠিক তদন্তের পরই বের হয়ে আসবে এই প্রশ্নের উত্তর। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, খিলগাঁও, ঢাকা। সয়াবিন তেলের সংকট কাটেনি। খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিনের সরবরাহ খুবই কম। দোকানিরা খোলা তেল বিক্রি করছেন ইচ্ছেমতো দামে। যদিও অক্টোবর জানুয়ারির সময় ভোজ্য তেলের আমদানি বেড়েছে প্রায় 34%। এদিকে সব ধরনের ডাল, খেজুর, ছোলা, পেঁয়াজ সহ বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। রমজান শুরুর আগেই ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণের তাগিদ ভোক্তাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। গড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। বাজারেও সেহরি এবং ইফতারের পণ্য কেনা বেড়েছে। বিষয়টি মাথায় রেখে এবছর পণ্য আমদানিও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল বছরের তুলনায় এবছর 75,000 মেট্রিক টন চিনি বেশি আমদানি হয়েছে। ছোলার আমদানি বেড়েছে 38,000 মেট্রিক টন, 2,700 মেট্রিক টন খেজুর, 48,000 মেট্রিক টন ডাল আমদানি বেড়েছে। এছাড়া আদা, রসুন, পেঁয়াজের আমদানিও বেড়েছে। আমদানির ইতিবাচক প্রভাবও পড়েছে বাজারে। রাজধানীর কারওয়ান বাজারের খুচরা মার্কেটে ছোলার কেজি বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকায়। চিনি এবং ডালের দামও স্থিতিশীল। চাল ডাল যেগুলো যাই লাগে ওগুলো সবই অ্যাভেলেবেল আছে এবং দামটাও নিম্নমুখী। খেসারি বেচতেছে 108, 110। এরপরে আপনার মনে করেন যেমন বাদাম 145, 40। চিরা কিনছি 80 টাকা, খেজুর কিনেছি 420 টাকা। কিন্তু গত অক্টোবর থেকে জানুয়ারি সময়ে 34% আমদানি বেশি হওয়া সত্ত্বেও বাজারে সয়াবিনের সংকট চলছে। আমি দোকানে গেলাম, সোয়াবিন তেল নেই, মানে এলাকায় গোড়া নেই। কালকে রাতের 11টা বাজে আসছে 200 কার্টন মাল, প্রতিটা দোকানে 1 কার্টন করে ভাগে পাইতেছে। সয়াবিন আজকে আমি নিইনি, কিন্তু গতকাল নিচে এক জায়গা থেকে, সেটা নিচে 920 টাকা দিয়ে, আজকে শুনে এটা 850 টাকা। ওখানে আপনার ট্যাগই নাই এখন। ইফতারের গুরুত্বপূর্ণ পণ্য খেজুরের সরবরাহ এবং দামও গত বছরের তুলনায় কম বলছেন বিক্রেতারা। কাস্টমারের যে একটা
চাহিদা মতন পাইতেছে সবাই। রমজানের অতি গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য পেঁয়াজ এবং শসা 40 থেকে 50 টাকায় এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা কেজি দরে। কাঁচামাল যেটা আছে পেঁয়াজ রসুন আদা এগুলো কিন্তু পর্যাপ্ত। বেগুনের কেজি 30 থেকে 40, টমেটো 20 এবং আলু বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি দরে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ফুটপাত আছে কিনা তা বোঝার উপায় নেই, পুরোটাই হকারদের কবজায়। কোনো কোনো জায়গায় দোকানদাররাও পসরা সাজিয়ে বসেছেন ফুটপাতে। রাজধানীর মালিবাগ মৌচাকের ফুটপাতের খবর জানাচ্ছেন মাহতাব মিনহাজ, ক্যামেরায় ছিলেন জনি রোজারিও। এই চিত্র দেখে বোঝার জো নেই এটি ফুটপাত, পুরোটাই হকার আর দোকানিদের দখলে। আর এতে মালিবাগ মৌচাক সড়কে বেশিরভাগ সময়ই থাকে যানজট। ফুটপাতে চৌকি পেতে কাঠের টেবিল কিংবা ভ্যানের উপর কেউ আবার হ্যাঙ্গারে ঝুলিয়ে চাদর বিছিয়ে চলছে বেচা বিক্রি। ফুটপাতে হকারদের এসব দোকানের কারণে অল্প পথ পেরোতেই পোহাতে হয় প্রচুর ভোগান্তি। তবুও এখানকার হকাররা বলছেন ভিন্ন কথা। ফুটপাত বন্ধ করতে পারবো না, ফুটপাত চলবে আর কি। মানুষ খাইতে হলে তো একটু সমস্যা না, দোকানপাট সব পুরো যদি সবকিছু পাওয়া যায় দেখে মানুষ আসে খায়, এই আর কি। চাপিয়া লাগাইছি, জায়গা আছে তো। কারো গতি করি না আমি নিরাপদে এক সাইডে রাখছি। কেউ আবার স্থায়ী দোকানের সামনের অংশ বাড়িয়ে দখল করেছেন ফুটপাত। ফুটপাতের জায়গা হতে পারে, এটা আমার ধারণা না ভাই, এতটুকুই হইলে সরাই দেবে, সবাই সরাইলে আমরা সরাই দেবো ভাই। তারা বলছেন আগে চাঁদা দিতে হতো, এখন দিতে হয় না। সিটি কর্পোরেশন থেকেও হয় না কোনো উচ্ছেদ অভিযান, তাই ফুটপাতে বসতে এখন সুবিধা আগের চেয়ে বেশি। এখন আমরা কাউকে ভাড়া এক টাকাও দেই না। আগে ভাড়া দেওয়া লাগতো, এখন ভাড়া লাগে না, মানে ফুটপাতে বসতে সুবিধা। কর্পোরেশন কি এসে উচ্ছেদ করতে আসে এখন? না, এখন আসে ইনশাল্লাহ, না আসলে আমাদের এখন ভালো আছে। হকারদের এমন স্বেচ্ছাচারিতা থেকে মুক্তি চান পথচারীরা। এই এলাকাটা এমনি জ্যাম, তো হকাররা আমাদের খুবই ডিস্টার্ব করতেছে। ফুটপাত থাকবে, একটা ওদের স্থানীয় জায়গা থাকবে, সেখানে ওরা থাকবে। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় নারী ও শিশুদের। কোনো কাজে করতে আমাদের সমস্যা হয়, আশেপাশে ছেলেরা গা ঘেঁষে চলে যায়, এটা তো অবশ্যই আমাদের আনসেফটি। কষ্ট হয়। ফুটপাত হবে ঝক্কি ঝামেলা মুক্ত, এমন স্বপ্নই দেখেন নগরবাসী। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। ঝিনাইদহে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির 3 জনকে গুলি করে হত্যা, জাসদ গণবাহিনীর দায় স্বীকার। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। ঝিনাইদহে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার সহ 3 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার বিষয়ে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালু দায় স্বীকার করে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েছেন। এম রায়হানের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। শুক্রবার রাতে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট মাঠে 3 থেকে 4টি গুলির শব্দ পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে 3টি মৃতদেহ খুঁজে পান। পাশে পাওয়া যায় 2টি মোটরসাইকেল ও গুলি। আমরা বাজারে বসেছিলাম, তো বাজারে থেকে শুনতে পেলাম যে 3টা ফায়ার হয়েছে শ্মশানে। আসার পরে দেখি 3টা লাশ পড়ে আছে, 2টা লাশ আছে উপরে আর একটা আছে ক্যানেলের মাঝামাঝি। নিহতদের মধ্যে ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার আহাদনগর গ্রামের রাহাজউদ্দিনের ছেলে আবু হানিফ ওরফে হানিফ আলী ও তার শ্যালক শ্রীরামপুর গ্রামের উন্মাদ আলীর ছেলে লিটন। এর মধ্যে হানিফ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ও কুষ্টিয়া সদরের রাইসুল ইসলাম। তাদের মাথায় গুলির চিহ্ন রয়েছে। প্রশাসনের কাছে থাকলে ট্যাগ করে কার মাধ্যমে কি কথা হয়েছে, এখন অত্যাধুনিক প্রযুক্তি এটা আসল তথ্য বেরিয়ে আসবে। কি জন্য কিভাবে মারা গেছে আমি কিছু জানি না। আমি বাসায় চাকরি করে আমি কাজ করছিলাম, পরে আমি জানতে পারলাম, তো ওই জন্য দেখতে আসছে এখানে। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে কুষ্টিয়া, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ও জাসদ গণবাহিনীর নামে 2টি চরমপন্থী দলের মধ্যে বিরোধ চলে আসছে। হত্যাকাণ্ডের তদন্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সে পূর্ব বাংলা নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ছিল। তার বিরুদ্ধে একাধিক হত্যা এবং অস্ত্র অপহরণ ও চাঁদাবাজির মামলা ছিল। কালু নামে যে নাম পরিচয় দিয়ে যে জাসদ গণবাহিনী থেকে যে একটি খুদে বার্তা এসেছে সাংবাদিকদের কাছে, এটা থেকে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে উভয় পক্ষের মধ্যে একটা কোনো বিষয় নিয়ে এটা থাকতে পারে এবং সেই বিষয়ে সুরাহা না হওয়াতেই হয়তো তাদের মধ্যে এই গোলাগুলিটা হতে পারে। এদিকে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জাসদ গণবাহিনীর কালো পরিচয় দিয়ে গণমাধ্যম কর্মীদের কাছে মেসেজ পাঠানো হয়। ঘটনার পর এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। 21 টেলিভিশনের ক্যামেরা পার্সন মোহাম্মদ রুমি হাসান তালুকদারের সাথে অপেশাদার আচরণের কারণে জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের কর্মী সাইফুল ইসলাম মিঠুকে সকল পদ থেকে অব্যাহতি দিয়েছে দলটি। 21 ফেব্রুয়ারি সকালে দলটির ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের অফিসের সামনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেডিকেল ক্যাম্পে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ সময় জামায়াতের প্রচার বিভাগের কর্মী সাইফুল ইসলাম মিঠু 21 টেলিভিশনের ক্যামেরা পার্সনের সাথে অপেশাদার আচরণ করেন। এরই পরিপ্রেক্ষিতে প্রচার বিভাগের ওই কর্মীকে সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে দলটি। একই সাথে স্থগিত করা হয় তার সদস্যপদও। এছাড়াও দলের কর্মসূচিতে অতীতের মতো গণমাধ্যম কর্মীদের দায়িত্ব পালনের সময় সহায়তার আশ্বাস দিয়েছে জামায়াতে ইসলামী। রাজধানীতে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের সাহিত্য ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল 3 দিনব্যাপী সাহিত্য উৎসব। তৃতীয়বারের মতো আয়োজিত এই উৎসবে অংশগ্রহণ করে 45টি স্কুলের 700 শিক্ষার্থী। এবার শুধু ঢাকা বিভাগের শিক্ষার্থীরা অংশ নিলেও পরবর্তীতে সারা দেশের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। সাহিত্য উৎসব 2025-এর আয়োজন করে রাজধানীর সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের সাহিত্য ক্লাব। বৃহস্পতিবার পোস্টার ডিজাইন, শর্ট ফিল্ম প্রদর্শনী থেকে শুরু করে কমিক আর্টের মধ্য দিয়ে সূচনা হয় প্রথম দিনের। ছিল সাংস্কৃতিক আয়োজনও। দ্বিতীয় দিন ছিল কবিতা আবৃত্তি, সাহিত্যভিত্তিক কুইজ ও বানান প্রতিযোগিতার মতো নানা আয়োজন। শিক্ষার্থীরা এমন সাহিত্য উৎসবে অংশ নিতে পেরে বেশ উচ্ছ্বসিত। I did extempore and I also did the English Olympiad. অনেক ভালো লাগছে কারণ একটা নতুন অভিজ্ঞতা পাচ্ছি। It was quite a wonderful experience. একটু টাইমের সমস্যা হয়ে যায় কিন্তু ইভেন্টটা অনেক মজা হচ্ছে। আমি ড্রামাতে অংশগ্রহণ করেছিলাম। একটু টাফ হচ্ছে বাট করতে হচ্ছে আর পড়ালেখা করেছি, পাশাপাশি প্র্যাকটিসও করেছি। সেন্ট জোসেফ স্কুলের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অভিভাবকরা। বলছেন সময় বের করে শিশুদের সাহিত্যের দিকেও মনোযোগ দেওয়া উচিত। আমাদের বাচ্চারা তো সবসময় মোবাইল ভিত্তিক বা ডিভাইস ভিত্তিক হয়ে গেছে। এটা ভালো উদ্যোগ, সেন্ট জোসেফের মানে খুব ভালো একটা উদ্যোগ এরা নিয়েছে। এটা কিন্তু একটা পড়াশোনারই একটা অংশ। বুকিশ না হয়ে যেটা শুধুমাত্র একাডেমিক কারিকুলাম, এটা আমি পছন্দ করি না। আমার কাছে মনে হয় লাইফের সারাউন্ডিং জিনিসটা ওর জানা উচিত। এরকম আরো হওয়া উচিত। স্টুডেন্টদের জন্য এটা একটা আই ওপেনিং সেশন। শিশুদের মনোযোগ সাহিত্যের দিকে নিতে এই আয়োজনকে সফল বলছেন শিক্ষকরা। আমাদের বাচ্চাদেরকে আমরা সবসময় বোঝানোর চেষ্টা করি যে পড়ালেখার পাশাপাশি আসলে এই ধরনের বিভিন্ন এক্সট্রা কারিকুলারে অংশগ্রহণটা কতটা জরুরি। শুধুমাত্র বইয়ের মধ্যে যেন ওরা সীমাবদ্ধ না থাকে। তো ওরা খুব ছোট থেকেই একেবারে ক্লাস 3 থেকেই ওরা অভ্যস্ত যে আমাদেরকে একসাথে সব কিছু করতে হবে। আমাদের বাচ্চারা অলরাউন্ডার। শিক্ষা ও সৃজনশীলতার মেলবন্ধনই এই সাহিত্য উৎসব। পরবর্তীতে উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাবে সারা দেশের শিক্ষার্থীরা। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। অমর 21 বইমেলার খবর। ছুটির দিন বিকেলে পাঠক দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকলেও সন্ধ্যায় বৃষ্টির কবলে পড়ে বইমেলা। প্রায় 1 ঘন্টার বৃষ্টিতে দুর্ভোগে পড়েন ক্রেতা বিক্রেতারা। মানিক শিকদারের রিপোর্ট। ছুটির দিনে সকাল থেকেই বইপ্রেমীদের জন্য খুলে দেয়া হয় মেলার দুয়ার। ফাল্গুনের বিকেলে হাজারো পাঠকের সমাবেশে মুখর মেলা প্রাঙ্গণ। শেষ সপ্তাহে এসে পাঠকরা ব্যস্ত পছন্দের বই বাছাই করতে। 36 জুলাই এটার একটা বই কেনার অনেক ইচ্ছা ছিল। সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে স্টল প্যাভিলিয়ন বন্ধ করতে বাধ্য হন প্রকাশক বিক্রেতারা। পাঠক দর্শনার্থীরা পড়েন দুর্ভোগে। বিভিন্ন স্টলে ঘুরতেছি কিন্তু আসলে ওইরকম সুযোগ পাচ্ছি না যে দাঁড়াবো, ওই সুযোগই পাচ্ছি না এখন। হঠাৎ করেই আসছি, এখনো মানে কয়েকটা স্টল ঘুরছি, তারপরেই বৃষ্টি নেমে গেছে। 1 ঘন্টার বৃষ্টিতে বন্ধ হয়ে যায় বেচাকেনা। দুপুরের পর বিকাল পর্যন্ত একটু হইছে, আবার সন্ধ্যাবেলা তো বৃষ্টির কারণে আজকে অনেক ক্ষতি হয়ে গেল। বৃষ্টি শুরু হওয়ার পর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মেলাতে যারা পাঠক ছিল তারা কিন্তু এখন আর নেই, তারা অলরেডি চলে গিয়েছে। তবে অনেকেই বৃষ্টি উপভোগে মেতে ওঠেন।
বৃষ্টির একটু ব্যাঘাত ঘটালেও বৃষ্টির আমরা উপভোগ করতে পারছি। বৃষ্টির কারণে কোনো সমস্যা তো এখনো তো সেরকম বৃষ্টি হয় নাই। বৃষ্টির মধ্যে অনেকক্ষণ ভিতরে বসা ছিলাম, এখন বৃষ্টিতে ভিজেই বইমেলাতে বই কিনতে আসছি। সো ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। 22তম দিনে 144টি সহ এ পর্যন্ত 2356টি নতুন বই প্রকাশ হয়েছে। ছুটির দিনে বিকেলে বইমেলা জমে উঠলেও ফাল্গুনের বৃষ্টিতে হঠাৎই ছন্দপতন 21-এর বইমেলায়। বই বেচাকেনা বন্ধ হয়ে গেলেও হঠাৎ বৃষ্টি অনেকেই উপভোগ করেছেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। বাংলাদেশ ভারত সীমান্তে 100টি স্থানে বেড়া নির্মাণের সিদ্ধান্ত জানালো নয়াদিল্লি। আবারও আমন্ত্রণ রাতের 21-এর সংবাদে। ঢাকায় অবস্থানরত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত হল বৃহত্তর খুলনা সমিতির অভিষেক ও মিলন মেলা। পূর্বাঞ্চলের শীতলক্ষা ওয়াটারফ্রন্ট রিসোর্টে এই মিলন মেলার আয়োজন করা হয়। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলায় মেতে ওঠেন সবাই। এই মিলন মেলার স্পন্সর 21 টেলিভিশন। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। দিনভর এভাবে অভিষেক ও মিলন মেলা উদযাপন করেন বৃহত্তর খুলনা সমিতির খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার সদস্যরা। পরিবার পরিজন নিয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে মেতে ওঠেন তারা। এ ধরনের আয়োজন করতে পেরে খুশি আয়োজকরাও। আমাদের দক্ষিণ অঞ্চলের আসলে আমরা যে আমাদের অবহেলিত এলাকা, আমরা আমাদের এলাকায় উন্নয়নের কাজ আমরা সবাইকে নিয়ে একসাথে, দলমত নির্বিশেষে একসাথে আমরা করতে চাই। বাংলাদেশের ভিতরে ঢাকার বুকে একটি সিম্বল হিসেবে দেখাতে চাই। এই সংগঠনটা কিন্তু প্রায় 50 বছর ধরে চলতেছে, কিন্তু আমরা সক্ষম হয়েছি এবার আপনাদেরকে নিয়ে একটা মেজবানের মতন করার জন্য। আজকে আমাদের বৃহত্তর খুলনাবাসীর জন্য একটি আনন্দের দিন যে আমরা নবনির্বাচিত কমিটির এই প্রথম মিলন মেলা করতে যাচ্ছি। এই আয়োজনে অংশ নেন বৃহত্তর খুলনার বর্তমান ও সাবেক উচ্চপদস্থ কর্মকর্তারা, সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য, আমন্ত্রিত অতিথি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমিতির সদস্য ও তাদের স্বজনরা। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামে হয়ে গেল বিজিএমই এর সাবেক সভাপতি ও সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসের স্মরণ সভা। নগরীর দক্ষিণ খুলশীর বিজিএমই মাহবুব আলী মিলনায়তনে সংগঠনের প্রশাসক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মরহুমের স্ত্রী ফজিলাতুন্নেসা, বড় ছেলে মোস্তফা কামরুল সোভার ও মেয়ে ফৌজিয়া কামরুন তানিয়া বক্তব্য রাখেন। এ সময় স্বজনরা মরহুম গোলাম মোস্তফা কুদ্দুসের স্মৃতিচারণ করে বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প রপ্তানির উন্নয়ন অগ্রগতিতে মরহুম মোস্তফা গোলাম কুদ্দুসের অবদান অপরিসীম। মডার্ন বিজিএমের একজন আর্কিটেক্ট ছিলেন, ওয়েদার ইট ইজ ইউডি অর চাইল্ড লেবার ক্রাইসিস, এই সকল জিনিসে উনি কিন্তু চ্যাম্পিয়ন ছিলেন, ইনোভেশনের চ্যাম্পিয়ন ছিলেন এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে এই জায়গায় আনার পিছনে ওনার অনেক অবদান রয়েছে, যে কারণে আজকে আমরা ওনাকে স্মরণ করছি। এবার বাণিজ্য সংবাদ। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে হয়ে গেল 11তম ডিজিটাল সামিট। রাজধানীর একটি হোটেলে ডিজিটাল রেনেসা ইনোভেটিং ফর টুমরোস কনজিউমার্স প্রতিপাদ্যকে ধারণ করে এই বছরের সামিটে 2টি কিনোট সেশন, 4টি প্যানেল ডিসকাশন এবং 2টি ইনসাইট সেশন হয়। এখানে আলোচক হিসেবে ছিলেন দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ ও ব্যবসায়ী প্রতিনিধিরা। হাইপার পার্সোনালাইজেশন ও অভিজ্ঞতা নির্ভর অর্থনীতির মতো প্রাসঙ্গিক বিষয়ের পাশাপাশি ডেটা ভিত্তিক ক্রিয়েটিভিটির চর্চায় উদ্ভাবনের গুরুত্ব এবং ডিজিটাল মার্কেটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বৈপ্লবিক ভূমিকার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। 11তম ডিজিটাল সামিটের পরিবেশনায় ছিল মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা চলছে বলছে জাতীয় নাগরিক কমিটি, নতুন দলের সঙ্গে একাত্ম সাবেক সেনাকর্তারা। সরকারের প্রধান কাজ স্বচ্ছ নির্বাচন দেয়া বললেন তারেক রহমান। নেতাকর্মীদের অনৈতিক কাজে ব্যবস্থা নিচ্ছে বিএনপি। টাঙ্গাইলে বাসে ধর্ষণ হয়নি বলছে পুলিশ, 2 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি।
খিলগাঁও গ্যারেজ পট্টির আগুন নিয়ে সন্দেহ, আনুমানিক 50 কোটি টাকার ক্ষতি বলছেন মালিকরা। কাটেনি বোতলজাত সয়াবিনের সংকট, ইচ্ছে মতো দামে বিক্রি হচ্ছে খোলা তেল। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe ইটিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।